নমস্কার। রূপকথার গল্পগাথায় আপনাদের সকলকে জানাই আরও একবার অনেক স্বাগত। আজ আপনারা শুনবেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প পতিতার পত্র। সুলোচনার নাম ভদ্র সমাজে পরিচিত হইবার কথা নয়, তবে ভদ্র সমাজে থাকিয়াও যাহারা সন্ধ্যার অন্ধকারে গা ঢাকিয়া সন্দেহজনক গলি খুঁজিতে বিচরণ করেন, তাহারা অবশ্যই তাহার নাম জানেন। আর জানি আমি ডাক্তার। সুলোচনার মৃত্যুকালে তাহার চিকিৎসক ছিলাম। কঠিন ব্যাধিতে কয়েক মাস ভুগিয়া তাহার মৃত্যু হয়। মৃত্যুর সময় তাহার বয়স ৩৮ কি ৩৯ হইয়াছিল। মৃত্যুর কয়েকদিন পূর্বে সে একটি পুরু খাম আমার হাতে দিয়া বলিয়াছিল, ডাক্তারবাবু, আমার সময় ঘনিয়ে আসছে, আর বড় জোর ২-৪ দিন, এটা রাখুন, আমার মৃত্যুর পর খুলে পড়বেন। খামের মধ্যে একটি উইল ও একটি দীর্ঘ চিঠি ছিল। উইলে সুলোচনা আমাকে তাহার যথা সর্বস্ব আন্দাজ ৩০,০০০ টাকা নিঃশর্তে দান করিয়াছেন। চিঠিখানা তাহার আত্মকথা। এদেশে পতিতার আত্মকথা জাতীয় যেসব লেখা বাহির হইয়াছে, ইহা সে ধরনের নয়। মানুষের জীবনধারা কোন বিচিত্র পথে কোথায় গিয়া উপস্থিত হয়, এই কাহিনী তাহারই একটি উদাহরণ। নোংরামিও ইহাতে কিছু নাই, তাই নির্ভয়ে ছাপিতে দিলাম। ডাক্তারবাবু, জীবনে আমি অনেক পুরুষের সংসর্গে এসেছি। সবাই মন্দ লোক নয়, অনেকে দোষে গুণে সাধারণ মানুষ। ২-১ জন সত্যিকার সজ্জন ব্যক্তিও দেখেছি। আপনি ডাক্তার, এতে আশ্চর্য হবেন না। কোনো মানুষই নিখুঁত নয়। সত্যিকার সাধু সজ্জন ব্যক্তিরও দোষ দুর্বলতা থাকে। আপনি যেদিন প্রথম আমার চিকিৎসা করতে আসেন, সেদিন আপনাকে দেখে আশ্চর্য হয়ে গিয়েছিলাম। যেমন রুক্ষ চেহারা, তেমনি কঠিন ব্যবহার। আপনি কি করে এত বড় ডাক্তার হলেন ভেবে অবাক হলুম। এখন জানি, আপনার কঠিনতার আড়ালে একটি করুণ সদয় হৃদয় আছে, আর আছে রোগ সারাবার অসামান্য ক্ষমতা। আমার রোগ আপনি সারাতে পারেননি, সে দোষ আপনার নয়। প্রথম দিন আমাকে পরীক্ষা করে আপনার মুখে যে ভাব ফুটে উঠেছিল, তা থেকে বুঝেছিলাম এ রোগ সারবার নয়। আপনি আমাকে মিথ্যে আশ্বাস দেননি, বলেছিলেন যন্ত্রণার উপশম করতে পারি, তার বেশি কিছু হবে না। আপনার কথা মেনে নিয়েছিল। আপনি অন্য ডাক্তারকে দেখাতে বলেছিলেন, আমি দেখাইনি। কেন দেখাইনি জানেন? আপনার স্পষ্টবাদিতা ভালো লেগেছিল। ভেবেছিলাম যদি মরতেই হয় আপনার হাতেই মরব। আপনাকে ভালো লাগার আর একটা কারণ, আপনাকে দেখে আর একজনের কথা মনে পড়ে গিয়েছিল, যিনি ছিলেন আপনার মতোই কঠিন আর কঠোর। তার হাতে একবার মরেছি, এবার শেষ মরা আপনার হাতেই মরব। আমার ঘরের দেওয়ালে পাশাপাশি 2টি ছবি টাঙানো আছে, 2টি যুবা পুরুষ। 20 বছর আগে ওরা যুবা পুরুষই ছিলেন। একজনের মুখ ফুলের মতো নরম, অন্যজনের মুখ পাথরের মতো শক্ত। অপরিচিত নগণ্য মানুষ নয়, দেশ জোড়া ওদের নাম। দুজনের মধ্যে অবিচ্ছেদ্য বন্ধুত্ব। স্বাধীনতার যুদ্ধে পাশাপাশি দাঁড়িয়ে ওরা লড়েছিলেন। যেদিন প্রথম আপনার দৃষ্টি ওই ছবি দুটির ওপর পড়ল, সেদিন আপনি ভুরু তুলে আমার পানে চেয়েছিলেন। আপনার ভুরু তোলা প্রশ্নের জবাব তখন দিইনি, আজ এই চিঠিতে জবাব দিচ্ছি।
চিঠি পড়লেই বুঝতে পারবেন আমার এই পাপ জীবনের সঙ্গে ওই দুটি মহাপ্রাণ দেশনেতার কি সম্বন্ধ। মরবার আগে আমি আমার জীবনের কাহিনী একজন কাউকে শুনিয়ে যেতে চাই। অন্য কাউকে শোনাতে গেলে সে মুখ বেঁকিয়ে হাসবে, হয়তো ওদের দুজনের নামে মিথ্যে রটনা করবে। কিন্তু আপনি তা করবেন না, আপনি বুঝবেন, ওই বোঝাটুকুই আমার দরকার। আমি ভদ্র ঘরের মেয়ে, বেশ্যার ঘরে আমার জন্ম নয়। বাবা ছিলেন বাংলাদেশের পশ্চিম সীমানায় এক শহরের উকিল। শুধু উকিল নয়, একজন স্থানীয় জননায়ক। রাজনৈতিক আন্দোলনে তিনি মন প্রাণ ঠেলে দিয়েছিলেন। ওকালতি করার সময় পেতেন না, তাই আর্থিক অবস্থা তেমন ভালো ছিল না, কিন্তু সুনাম ছিল দেশজোড়া। বাবা অনেক দিন হলো মারা গেছেন, কিন্তু জেলার লোক তার নাম এখনো ভোলেননি। আমি স্কুলে লেখাপড়া শিখেছিলাম, কলেজে পড়িনি। বাড়িতে সৎ মা ছিলেন, তিনি আমাকে সহ্য করতে পারতেন না। তার নিজের সন্তান ছিল না বলেই বোধহয় আমার ওপর প্রচণ্ড আক্রোশ ছিল। বাবা আমাকে স্নেহ করতেন, আমি তার একমাত্র সন্তান, কিন্তু সংসারের দিকে তার দৃষ্টি ছিল না। তিনি সর্বদা রাজনীতি নিয়ে মেতে থাকতেন। 16 বছর বয়সে আমার বিয়ে হলো। সত্য পাত্র জোগাড় করেছিলেন। বাবা একটু খুঁতখুত করলেন, কিন্তু নিজে ভালো পাত্র খুঁজে বার করার সময় নেই তার। তিনি খুঁতখুত করতে করতে রাজি হয়ে গেলেন। বিয়ের মাস 3-4 পরে স্বামী মারা গেলেন। তার চালচুলো ছিল না, ছিল গুপ্ত ক্যান্সার রোগ। বিয়ের পর ধরা পড়ল। সৎমা নিশ্চয়ই রোগের কথা জানতেন না, জানলে যতই আক্রোশী থাক বিয়ে দিতেন না। আমাকে বিদেয় করাই ছিল তার উদ্দেশ্য, কিন্তু 4 মাস পরে বিধবা হয়ে আমি আবার বাপের বাড়ি ফিরে এলুম। সংসারের হাওয়া বিষিয়ে উঠল। সংসারের বিষাক্ত হাওয়া থেকে পালাবার একটা রাস্তা ছিল আমার। রাজনৈতিক আন্দোলন উপলক্ষে শহরে প্রায়ই সভা সমিতি হতো। ছেলেবেলা থেকে আমি সভা সমিতির অধিবেশনে গান গাইতুম। আমার গলা ভালো ছিল, সবাই প্রশংসা করতেন। বিধবা হওয়ার পরও আমার সভায় গান গাওয়া বন্ধ হলো না। থান পড়ে যেতুম, গান গাইতুম। বাবা বলতেন, দেশের কাজে নিজের দুঃখ ভুলে যাও। তিনি নিজে আমার অকাল বৈধব্যে দুঃখ পেয়েছিলেন, তাই আমাকে এবং নিজেকে ভোলাবার চেষ্টা করতেন। আমার তখন ভরা যৌবন, যৌবনের স্বাদ পেয়েছি, কিন্তু স্বাদ মেটেনি। বাবার উপদেশ আমার কানে যেত, কিন্তু মন পর্যন্ত পৌঁছত না। রাজনৈতিক আন্দোলনে অনেক যুবা পুরুষ ছিলেন। তাদের দেখতাম, মনটা উন্মুখ উদ্গ্রীব হয়ে থাকত। কিন্তু আমি বিধবা, তারা আমার পানে উৎসুক চোখে তাকালেও কেউ এগিয়ে আসতেন না। এইভাবে বছর 1.5 কাটল। তারপর 2 জন যুবা পুরুষ এলেন আমাদের শহরে। তরুণ বয়স, কিন্তু দেশ জোড়া নাম। দেশের সেবায় জীবন উৎসর্গ করেছেন। তাদের অগ্নিময়ী বক্তৃতা শোনবার জন্য হাজার হাজার লোক ছুটে আসে। তারা হাত পাতলে মেয়েরা হাজার হাজার টাকার গয়না গা থেকে খুলে দেয়। তারা দুজন যেন জোরের পাখি, একসঙ্গে থাকেন, একসঙ্গে কাজ করেন, অনেকবার একসঙ্গে জেল খেটেছেন। লোকে বলতো মানিক জোর, কেউ বলতো রাম লক্ষণ, কেউ বলতো কানাই বলাই। আমি তাদের রাম লক্ষণ বলবো। দুজনের চেহারা ছিল সম্পূর্ণ আলাদা ধরনের। রাম ছিলেন নরম সরম, নব জলধর কান্তি, ভারী মিষ্টি চেহারা।
আর লক্ষণ যেন গনগনে হোমের আগুন, টকটকে রং, লম্বা চওড়া কঠিন দেহ, মুখে হিমালয়ের গাম্ভীর্য। আমি দুজনকেই ভালোবেসে ফেলেছিলাম। এ কথা সাধারণ লোক হয়তো বুঝবে না, কিন্তু আপনি বুঝবেন। আমার মনের কৌমার্য তখনও নষ্ট হয়নি। হৃদয় ভালোবাসার জন্যে উন্মুখ হয়েছিল। তাই এরা দুজন যখন আমার চোখের সামনে এসে দাঁড়ালেন, তখন বাছবিচার করতে পারলুম না। দুজনের পায়ের কাছেই আমার হৃদয় মন ঢেলে দিলাম। যিনি আমাকে পায়ের কাছে থেকে তুলে নেবেন, আমি তারই। সেবার আমাদের শহরে বিরাট সভার আয়োজন হয়েছিল। 4-5 দিন ধরে অধিবেশন চলবে। দেশের গণ্যমান্য সব নেতাই এসেছিলেন। স্থানীয় দেশ সেবকদের বাড়িতে নেতাদের থাকবার ব্যবস্থা হয়েছে। কারোর বাড়িতে 2 জন, কারোর বাড়িতে 3 জন। আমাদের বাড়িতে উঠেছেন রাম আর লক্ষণ। বাইরের একটা ঘর ওদের দুজনকে ছেড়ে দেওয়া হয়েছে। আমি যেন স্বর্গ হাতে পেয়েছি। সারাক্ষণ তাদের সেবা করছি। আমার সৎ মা ছিলেন গোঁড়া প্রকৃতির মানুষ, পর্দার আড়াল ছাড়েননি। স্বাধীনতা আন্দোলনেও বেশি সহানুভূতি ছিল না। তাই আমি অষ্টপ্রহর অন্দর থেকে বাইরে ছোটাছুটি করতুম। যতক্ষণ রাম লক্ষণ বাড়িতে থাকতেন, আমি তাদের আশেপাশেই ঘুরে বেড়াতুম। তাদের খাওয়ার ব্যবস্থা, স্নানের আয়োজন, মাথার তেল, আয়না, চিরুনি, বিছানা পাতা, বিছানা তোলা সব আমিই করতুম। শরীরে ক্লান্তি আসতো না, মনে হতো ধন্য হয়ে গেলুম। রামলক্ষণ কেবল আমার সেবা গ্রহণ করেই ক্ষান্ত ছিলেন না। আমার সভায় যাবার অবকাশ ছিল না, তাই তারা আমায় সভার গল্প করতেন। লক্ষণ ভারী গম্ভীর মানুষ, তিনি বেশি কথা বলতেন না, কিন্তু রাম বলতেন। ভারী মজার কথা বলতেন তিনি। মনটা ছিল রঙ্গরসে ভরপুর। সবাইকে কত গরম বক্তৃতা দিলে, কার উপর পুলিশের নজর বেশি, এই সব কথা বেশ রং চড়িয়ে বলতেন। আমার সঙ্গেও রঙ্গরসিকতা করতেন। বলতেন, সুলোচনা, তুমি আমাদের খাইয়ে দাইয়ে যেরকম তাজা করে রেখেছ, তোমাকেই আগে পুলিশে ধরবে, ক্যাঁক করে ধরে হাজতে পড়বে। লক্ষণ ঠাট্টা তামাশা করতেন না, কিন্তু তার তীক্ষ্ণ চোখ দুটি সর্বদা আমাকে লক্ষ্য করত, যেন আমাকে বোঝবার চেষ্টা করত। আমার বুক ঘুরঘুর করতে থাকত। কাকে যে বেশি ভালো লাগে বুঝে উঠতে পারতুম না। দ্বিতীয় দিন দুপুরবেলা রাম হঠাৎ সভা থেকে ফিরে এলেন। আমি তখন ওদের ঘরেই ছিলাম, আসবাবপত্র ঝাড়া মোছা করছিলাম। তাকে দেখে চমকে গেলুম। তিনি ক্লান্তভাবে বিছানায় বসে বললেন, সুলোচনা, আজ ঝাড়া 2 ঘন্টা বক্তৃতা দিয়েছি, গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে, আমাকে 1 পেয়ালা চা খাওয়াতে পারবে? আমি ছুটে গিয়ে চা তৈরি করে আনলুম। তিনি শুয়ে পড়েছিলেন। উঠে চায়ের পেয়ালা হাতে নিলেন। 1 চুমুক চা খেয়ে করুণ চোখে আমার পানে তাকিয়ে বললেন, জীবনে সদরমহলে 35টা বছর কেটে গেল, অন্দরমহলের খবর নেওয়া হলো না। আমার বুক ধড়াস ধড়াস করতে লাগলো। তিনি আবার বললেন, অন্দরমহলে যে এত মিষ্টি জিনিস আছে, তা আগে জানলে হয়তো সদরমহলে আসাই হতো না। এই সময় আমার সৎমা দরজার বাইরে থেকে খাটো গলায় ডাকলেন, সুলোচনা, এদিকে শুনে যাও। বুকের ধড়ফড়ানি আরও বেড়ে গেল। সেই সঙ্গে হাত পা ঠান্ডা হয়ে এলো। কোনো রকমে ঘরের বাইরে এলুম। সৎমা আমাকে আমার শোবার ঘরে নিয়ে গেলেন।
কিছুক্ষণ কঠিন দৃষ্টিতে আমার পানে তাকিয়ে থেকে কঠিন স্বরে বললেন, ভুলে যেও না তুমি বিধবা। এইটুকু বলে তিনি চলে গেলেন। আমি বিছানায় মুখ গুঁজে শুয়ে পড়লাম। সত্যিই ভুলে গিয়েছিলাম আমি বিধবা। শুয়ে শুয়ে মন বিদ্রোহ করল। বিধবা তো কি, আমার রূপ, আমার যৌবন, আমার ভালোবাসা, কিছুই মূল্য নেই এসবের? আমি কি কাগজের ফুল, চিনেমাটির পুতুল? না, আমি চিনেমাটির পুতুল হয়ে বেঁচে থাকতে চাই না। আমি ভালোবাসা চাই, শ্রদ্ধা চাই, সম্ভ্রম চাই। কতক্ষণ সময় কেটে গেছে খেয়াল করিনি। সৎমার গলা শুনতে পেলাম, বিছানায় শুয়ে থাকলে সংসার চলে না। তোমার বাপ সভা থেকে ফিরে এসেছেন, আরও সবাই এসেছেন, তাদের চা জল খাবার দিতে হবে। বাইরের ঘরে ৮-১০ জন দেশনেতা জমা হয়েছেন। বেশিরভাগই প্রবীণ, রামলক্ষ্মণও আছেন। রাজনীতির তীব্র আলোচনা হচ্ছে। আমি স্বপ্নাচ্ছন্নের মতো সকলকে চা জল খাবার দিলুম। আমাকে কেউ লক্ষ্য করলেন না, এমনকি রামও না। কেবল লক্ষণের ধারালো চোখ দুটি আমাকে অনুসরণ করে বেড়াতে লাগলো। অনেক রাত্রে বৈঠক ভাঙল। সে রাত্রে আমি কিছু না খেয়ে শুয়ে পড়লুম, কিন্তু ভালো ঘুম হলো। আমার জীবনে যেন এক প্রবল বন্যা আসছে। কোথায় ভাসিয়ে নিয়ে যাবে কিছু জানি না। ভয় ভয় করছে, আবার উত্তেজনায় মুখ চোখ গরম হয়ে উঠছে। রাম আর লক্ষণ দুজনেই কি আমাকে চান? বুঝতে পারছি না। আমি ওদের মধ্যে কাকে চাই তাও বুঝতে পারছি না। পরদিন সকালে ওরা সভায় চলে গেলেন। সভার কাজ শেষ হয়ে আসছে। আজ আর কাল 2 দিন বাকি, তারপর সবাই চলে যাবেন। আর আমি? দুপুরবেলা রাম ফিরে এলেন। আমাকে দেখে ক্লান্ত হেসে বললেন, আজ আর কোনো কাজ হলো না, শুধু নিজেদের মধ্যে ঝগড়াঝাটি। বিরক্ত হয়ে চলে এলাম। তিনি নিজের বিছানায় চিত হয়ে শুয়ে চোখ বুজে রইলেন। আমি কাছে গিয়ে আস্তে আস্তে জিজ্ঞেস করলুম, চা আনবো? তিনি চোখ খুলে একটু হাসলেন। না, দরকার নেই, তুমি বরং আমার মাথায় একটু হাত বুলিয়ে দাও। ডাক্তারবাবু, মানুষের দেহ মনের সব খবরই আপনি জানেন, তাই আমার তখনকার দেহ মনের কথা বিস্তারিতভাবে লিখে আপনার ধৈর্যের ওপর জুলুম করব না। পরপুরুষের অঙ্গস্পর্শ সম্বন্ধে হিন্দু মেয়ের মনে তীক্ষ্ণ সচেতনতা আছে, আপনি জানেন। আমি খাটের শিয়রে দাঁড়িয়ে তার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলুম। ঘন কোঁকড়া চুল, সিথি নেই, কেবল কপাল থেকে পিছন দিকে বুরুশ করা। তিনি ঘুমিয়ে পড়লেন না। মাঝে মাঝে চোখ খুলে আমার পানে তাকাতে লাগলেন। তারপর হঠাৎ বিছানায় উঠে বসে কতকটা বক্তৃতার ভঙ্গিতে বলে উঠলেন, আমাদের সমাজে বিধবার এত অমর্যাদা কেন? কি অপরাধ বিধবার? স্বামী মরে গেলেই স্ত্রীর জীবন শেষ হয়ে যাবে কেন? তার কি স্বতন্ত্র সত্তা নেই? আমাদের সমাজ নিষ্ঠুর, স্ত্রী জাতির প্রতি দয়া মায়া নেই। একটু ছুতো পেলেই তাদের দূরে সরিয়ে রাখতে চায়। অন্য সভ্য সমাজে কিন্তু এরকম নেই। বিধবা হবার দোষে কোনো মেয়ের জাত যায় না। আমি সমস্ত শরীর শক্ত করে শুনছি। এমন সময় লক্ষণ ঘরে ঢুকলেন। তার মুখ অন্ধকার, চোয়ালের হাড় লোহার মতো শক্ত হয়ে উঠেছে। তিনি রামের পানে একবার তাকালেন, তারপর আমার দিকে চোখ ফিরিয়ে মুখে একটু হাসি আনবার চেষ্টা করে বললেন, আমার জন্য 1 পেয়ালা চা আনতে পারবে? আমি চোরের মতো পালিয়ে গেলুম ঘর থেকে। 15 মিনিট পর 2 পেয়ালা চা নিয়ে ফিরে এসে দেখলুম ঘরের দরজা বন্ধ,
ভিতর থেকে দুজনের চাপা গলার আওয়াজ আসছে। চাপা গলা হলেও আওয়াজ নরম নয়, করাতের শব্দের মতো কর্কশ। এদের মধ্যে চাপা গলায় বচসা হচ্ছে, কথা সব বোঝা যাচ্ছে না। একবার মনে হলো লক্ষণ বলছেন, তুমি কোন পথে যাচ্ছ? দৌড়ে টোকা দিতে সাহস হলো না। চায়ের পেয়ালা নিয়ে ফিরে এলুম। রান্নাঘরে একলা বসে থরথর করে কাঁপতে লাগলুম। কি হচ্ছে কিছু বুঝতে পারছি না। আমার জন্যই কি দুই বন্ধুর মধ্যে, তবে কি ওরা দুজনেই আমাকে চান? সন্ধ্যার পর আজও বৈঠক বসল। খুব তর্কাতর্কি হলো। রাম আর লক্ষণ কিন্তু ঘরের দুই কোণে গম্ভীর মুখে বসে রইলেন, আলোচনায় যোগ দিলেন না। কেবল আমি যখন সকলকে চা দেবার জন্য ঘরে এলুম, তাদের চোখ আমার পিছনে ঘুরে বেড়াতে লাগলো। রাত্রি ৯টা আন্দাজ বৈঠক ভাঙল। সকলে উঠলেন। বাবা আর রাম অভ্যাগতদের সঙ্গে কথা কইতে কইতে রাস্তা পর্যন্ত এগিয়ে গেলেন। বাড়ির সদরে লক্ষণ আর আমি দাঁড়িয়ে রইলুম। হঠাৎ লক্ষণ আমার হাত চেপে ধরলেন। আমি চমকে প্রায় চিৎকার করে উঠেছিলাম, কিন্তু তিনি আমার কানের কাছে মুখ এনে গাঢ়স্বরে বললেন, সুলোচনা, তোমার সঙ্গে আমার গোপনীয় কথা আছে, কিন্তু এখন নয়। কাল আমাদের সভার অধিবেশন শেষ হবে, তারপর বলবো। তুমি তৈরি থেকো। যাও, এখন ভিতরে যাও, কাউকে কিছু বলো না। আমার মাথাটা বনবন করে ঘুরে উঠল। অন্ধের মতো হাতড়াতে হাতড়াতে বাড়ির মধ্যে গেলুম। সারা রাত জেগে শুধু ভাবলুম, কি কথা বলবেন আমাকে, কিসের জন্যে তৈরি থাকবো। পরদিন সকাল থেকে হই হই লেগে গেল। আজ সবার শেষ অধিবেশন। এলোমেলো নানা কাজ হবে। তার উপর গুজব রটে গেছে যে কয়েকজন নেতাকে পুলিশ অ্যারেস্ট করবে। ভোর থেকে বাড়িতে মানুষের যাতায়াত শুরু হয়েছে। বাবা চা খেয়েই রামলক্ষণকে নিয়ে সভায় চলে গেলেন। আমাকে বলে গেলেন, তুমিও এসো, সভায় বন্দে মাতরম গাইবে। সেদিন বন্দে মাতরম গাওয়া কিন্তু আমার হলো না। সভায় উপস্থিত হয়ে দেখলুম চারিদিকে পুলিশ গিজগিজ করছে। জনতা মুহুর্মুহু চিৎকার করছে, ইনক্লাব জিন্দাবাদ, বন্দে মাতরম। ৩-৪ জন বড় বড় নেতা গ্রেপ্তার হয়েছে, তার মধ্যে রাম একজন। লক্ষণ গ্রেপ্তার হননি। আমি যখন উপস্থিত হলুম তখন পুলিশ বন্দীদের নিয়ে মোটরে তোলবার উপক্রম করছে। বন্দীদের সকলের মুখে উদ্দীপ্ত হাসি। গাড়িতে উঠতে গিয়ে রাম ফিরে দাঁড়ালেন। জনতার মধ্যে চারিদিকে চোখ ফেরালেন, যেন কাউকে খুঁজছেন। তারপর তার চোখ পড়ল আমার উপর। তিনি এক দৃষ্টে আমার পানে চেয়ে রইলেন। মুখের উদ্দীপ্ত হাসি মিলিয়ে গেল। তিনি আমাকে লক্ষ্য করেই বজ্রকণ্ঠে বলে উঠলেন, আমি শিগগিরই ফিরে আসব। ইংরেজের জেল আমাকে ধরে রাখতে পারবে না। বন্দীদের নিয়ে পুলিশের গাড়ি চলে গেল। তারপর সভায় কি হলো আমি জানি না। চোখের জল ফেলতে ফেলতে বাড়ি ফিরে এলুম। সভায় আরো অনেক মেয়ে ছিল, তারা সবাই সেদিন কেঁদেছিল। আমার চোখের জল কেউ লক্ষ্য করেনি। আমার চোখের জলের উৎস যে আরো গভীর তা কেউ জানতে পারল না। কেবল বাড়ি ফিরে আসবার পর সৎ মা আমাকে কাঁদতে দেখে মুখ বেঁকিয়ে বললে, ঢং দেখে আর বাঁচি না। ইচ্ছে হলো বাড়ি ছেড়ে ছুড়ে কোথাও চলে যাই। বিধাতা যে অলক্ষ্যে সেই ব্যবস্থাই করেছেন তা তো তখন জানতুম না। দুপুরবেলার লক্ষণ বাড়ি এলেন, মুখ বিষণ্ণ কঠিন। আমার পানে খানিক তাকিয়ে রইলেন। মুখ একটু নরম হলো, আবার বজ্রের মতো কঠিন হয়ে উঠল। তার মনের মধ্যে যেন প্রচণ্ড যুদ্ধ চলছে, কিন্তু কি নিয়ে যুদ্ধ বোঝা যায় না। আমি কেবল
সম্মোহিতের মতো চেয়ে রইলুম। তিনি বললেন, আমাদের জীবনে জেলখানাই ঘরবাড়ি, ওতে বিচলিত হলে চলে না। আমাকেও হয়তো আজ নয় কাল যেতে হবে, কিন্তু তার আগে অনেক কাজ সেরে নেওয়া চাই সুলোচনা। ঘরে আর কেউ ছিল না। আমি তার কাছে গিয়ে দাঁড়ালুম, মুখ তুলে তার মুখের পানে চাইলুম। তিনি আমার কাঁধে হাত রাখলেন। তুমি আমার সঙ্গে পালিয়ে যাবে? আমার মস্তিষ্কের মধ্যে চিন্তার সব ক্রিয়া বন্ধ হয়ে গেল। শুধু বললাম, যাব। স্বেচ্ছায় যাবে? আমি জোর করছি না। যাব। হয়তো যা আশা করছো তা পাবে না, তবু যাবে? যাব। তিনি গভীর দৃষ্টিতে আমার মুখের পানে চাইলেন। চোখ দুটি যেন করুণায় ভরে উঠল। তারপর আমার কাঁধ থেকে হাত নামিয়ে আমার দিকে পিছন ফিরে খানিক দাঁড়িয়ে রইলেন। সেইভাবে দাঁড়িয়েই বললেন, বেশ, এখন আমি যাচ্ছি। রাত্রে আবার ফিরে আসব। 12টার পর গাড়ি নিয়ে আসব। তুমি তৈরি থেকো। আচ্ছা। তিনি চলে গেলেন। সেদিনের কথা এখন ভাবলে মনে হয়, কেন তার কথার মানে বুঝিনি। তিনি তো ইঙ্গিত দিয়েছিলেন। আমার ভবিষ্যতের কথা ভেবে তার অটল হৃদয়ও ক্ষণেকের জন্য টলে গিয়েছিল। সেদিন যদি আমি না বলতুম, যদি বলতুম যাব না তোমার সঙ্গে, যিনি জেলে গেছেন তার জন্য প্রতীক্ষা করব, তাহলে আমার জীবনটাই অন্য পথেই যেত। কিন্তু তা তো হবার নয়। আমি যে ওদের দুজনকেই সমানভাবে চেয়েছিলুম। সত্য যে আমার ঘরে আগুন লাগিয়ে দিয়েছিলেন, পালানো ছাড়া আমার গতি ছিল না। দুপুর রাত্রে তিনি গাড়ি নিয়ে এলেন। আমি তৈরি ছিলুম। গাড়িতে উঠে বসলাম। আমার নিরুদ্দেশের পথে অভিসার শুরু হলো। প্রথমে রেলের স্টেশনে, সেখান থেকে ট্রেনে চড়ে কাশি। ডাক্তারবাবু, শেষ কথাগুলো তাড়াতাড়ি শেষ করে ফেলি। সব কথা খুঁটিয়ে লিখতে ক্লান্তি আসছে। লক্ষণ আমাকে কাশির একটা সরু গলিতে অন্ধকারে একটা বাড়িতে তুললেন। আধ বয়সী একজন স্ত্রীলোক এসে আমাকে বাড়ির মধ্যে নিয়ে গেল। একটা সাজানো ঘরে বসালো। লক্ষণ ঠিকে গাড়ির ভাড়া মেটানোর জন্য পিছিয়ে গিয়েছিলেন। আমি তার অপেক্ষা করতে লাগলুম, কিন্তু তিনি এলেন না। আধ বয়সী স্ত্রীলোকটাকে প্রশ্ন করলুম। সে বলল, আসবেন বাছা, আসবেন। কত বাবু ভাইরা আসবেন। নাও, এই শরবতটুকু খেয়ে ফেলো। তেষ্টার সময় শরীর ঠান্ডা হবে। সেই রাত্রে আমার জীবনে বেঁচে থাকার পালা শেষ হলো। প্রেত জীবন আরম্ভ হলো। ভদ্রঘরের মেয়ে ছিলুম, পতিতা হলুম। পরদিন সকালবেলা লক্ষণ এলেন। তাকে দেখে আমি কেঁদে উঠলুম। আপনি আমার এই সর্বনাশ করলেন? তিনি নীরস নিষ্প্রাণ কণ্ঠে বললেন, আমি তোমার যে সর্বনাশ করেছি তার জন্যে ভগবান আমাকে শাস্তি দেবেন, কিন্তু আমার বন্ধুকে বাঁচাবার অন্য কোনো উপায় ছিল না। কিন্তু আমি কি অপরাধ করেছিলুম? অপরাধ কেউ করেনি। তুমি আমার বন্ধুকে চেনো না, আমি তাকে চিনি। তার মন তোমার দিকে ঝুঁকেছিল। আমি যদি তোমাকে চিরদিনের জন্যে তার সামনে থেকে সরিয়ে না দিতাম, সে হয়তো তোমাকে বিয়ে করত। তাতে কি এতই ক্ষতি হতো? ক্ষতি হতো। তার সর্বনাশ হতো, দেশের সর্বনাশ হতো। তাকে আমি জানি। তার মন একবার যেদিকে ঝুঁকবে সেদিক থেকে আর তাকে নড়ানো যাবে না।
তার মনে প্রচণ্ড শক্তি আছে, কিন্তু সেই শক্তিকে 5 ভাগ করে 5 দিকে চালাবার ক্ষমতা নেই। সে যদি তোমাকে বিয়ে করত, তাহলে দেশের কাজ আর করতো না, তোমাকে নিয়েই মেতে থাকতো। কিন্তু আমার কি হবে? দেশের জন্য অনেকে আত্মবলি দিয়েছে, যথা সর্বস্ব খুইয়েছে, প্রাণ পর্যন্ত দিয়েছে। আমি আজ এই মহাপাতক করলাম, কিসের কি ফল হবে জানি না। নিজের বুদ্ধি বিবেচনা অনুযায়ী কাজ করে যাচ্ছি। আমার বন্ধু যখন জেল থেকে বেরিয়ে তোমায় খুঁজতে আসবে, তখন তোমাকে পাবে না। পরে যদি তোমাকে খুঁজে পায়ও, তোমার কাছে আসতে পারবে না। এই ভরসায় এত বড় পাপ করেছি। চললাম, আর দেখা হবে না। তিনি চলে গেলেন। তারপর 20 বছর কেটে গেছে। সেদিন আমার যে জীবন আরম্ভ হয়েছিল, তাও শেষ হয়ে আসছে। আমার ঘরের দেওয়ালে যে 2টি ছবি দেখে আপনি ভুরু তুলেছিলেন, তার মানে বোধহয় এখন বুঝতে পারছেন। ভারত আজ স্বাধীন হয়েছে। ওরা দুজন ভারতের ভাগ্য বিধাতা। ওদের নাম জানে না এমন মানুষ পৃথিবীতে নেই। ওদের আমি আর দেখিনি। কেবল ছবি টাঙিয়ে রেখেছি নিজের ঘরে। মাঝে মাঝে ভাবি, আমার কথা কি ওদের মনে পড়ে? দেশের কল্যাণে যিনি আমাকে নরকের মুখে ঠেলে দিয়েছিলেন, আমার কথা মনে পড়লে তার মন কি বেদনায় টনটন করে ওঠে? কিন্তু আমার কারোর বিরুদ্ধে নালিশ নেই। সবই আমার ভাগ্য, আমার জন্মান্তরের কর্মফল। তবু মনে প্রশ্ন জাগে, আমার সর্বনাশ না হলে কি ভারতবর্ষ স্বাধীন হতো না? এবার শেষ করি। ডাক্তারবাবু, আমার পাপ জীবনের সঞ্চয় মৃত্যুর পর যা অবশিষ্ট থাকবে, তা আপনাকে দিয়ে গেলাম। আপনার নিজের টাকার দরকার নেই জানি, কিন্তু আমার টাকাকে আপনি ঘৃণা করবেন না। টাকা কখনো নোংরা হয় না ডাক্তারবাবু। যত নোংরা স্থান থেকেই আসুক, টাকার কলঙ্ক লাগে না। আপনি আমার টাকা নিজের বিবেচনা মতো সৎকার্যে ব্যয় করবেন। আপনি আমার অন্তিম প্রণাম নেবেন। এটি সুলোচনা। ডাক্তারের ফুটনোট। সুলোচনার টাকা আমার হাতে আসিলে আমি তাহা লক্ষণের নামে বেনামি চাঁদারূপে পাঠাইয়া দিয়াছি। লক্ষণ কেন্দ্রীয় শাসকমণ্ডলের উচ্চস্থ ব্যক্তি। তিনি নিশ্চয়ই এই টাকার সদ্গতি করিতে পারিবেন। 25শে শ্রাবণ 1366। শেষ হলো আজকের গল্প। রূপকথার গল্পগাথার গল্পগুলো আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। গল্পগুলো যদি আপনাদের ভালো লাগে, তাহলে একটা ছোট্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এই পর্যন্ত। আবার দেখা হচ্ছে পরবর্তী গল্প নিয়ে। নমস্কার।